ক্লাস 9 এর সকল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আবারও টার্গেট পয়েন্ট আর স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সকলেই সুস্থ এবং ভালো রয়েছে এবং বাড়িতে রয়েছে। তো আমাদের অধ্যায় আবহবিকার চলছে ক্লাস 9 এ। আবহবিকারের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জেনেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি উপযোগী একটি বিষয় সে সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টি। তো মৃত্তিকা সৃষ্টি জানার পূর্বে আমাকে জেনে নিতে হবে যে মৃত্তিকা বলতে কি বুঝি বা মৃত্তিকা কাকে বলে। তাহলে প্রাকৃতিক বস্তুর একটি উপাদান হলো, প্রাকৃতিক পরিবেশের একটি উল্লেখযোগ্য উপাদান হলো মৃত্তিকা। এই মৃত্তিকা ছাড়া কোনো উদ্ভিদ, প্রাণী জগৎ, এমনকি মানুষও বেঁচে থাকতে পারে না। এই মৃত্তিকাটা বিভিন্নভাবে রাসায়নিক, যান্ত্রিক, জৈবিক ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে, আবহবিকারের মাধ্যমে মৃত্তিকাটা সৃষ্টি হয়ে থাকে। আর এই মৃত্তিকার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি, মানুষ, জীবজন্তু বসবাস করে থাকে। তাহলে সাধারণ ভাষায় মৃত্তিকার সংজ্ঞা হিসাবে বলা যায় যে পৃথিবীর যে কঠিন উপরের যে কঠিন স্তরটা আছে, ভূভাগটা আছে, ওই ভূত্বকের ওপরে যে পাতলা নরম স্তর বা আস্তরণ রয়েছে, যা উদ্ভিদ ও গাছপালা জন্মাতে সাহায্য করে এবং উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে ওই স্তরটাকে ধরে রাখে এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হতে পারে, যা বিভিন্ন ধরনের ওই স্তরটা খনিজ আর শিলা দ্বারা সংমিশ্রণে গঠিত। একে সাধারণ ভাষায় বলা হয় মৃত্তিকা। কিন্তু মৃত্তিকা বিজ্ঞানী জফির মতে মৃত্তিকার সংজ্ঞা বা ডেফিনেশন হিসাবে বলা যায় যে মৃত্তিকা হলো খনিজ ও জৈব পদার্থের দ্বারা গঠিত বিভিন্ন স্তরযুক্ত একটি প্রাকৃতিক বস্তু। এর বিভিন্ন স্তরগুলি গঠন, রাসায়নিক অবস্থা আর ভৌত অবস্থা এবং বিভিন্ন জৈবিক কার্যকলাপের ফলে এই স্তরগুলি একটা স্তর থেকে আর একটা স্তর থেকে আলাদা বা পৃথক। একে বলা হয় মৃত্তিকা। এটা ছিল বিজ্ঞানী জফির সংজ্ঞা। তাহলে আমরা জেনে গেলাম যে মৃত্তিকা কাকে বলে। এবার মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলিকে বলছে। রুশ একজন মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন। 1889 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক গুলো সেটা চারটার কথা বলেছিলেন তিনি। এক নম্বর হচ্ছে কি ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট রক আর টাইম। অর্থাৎ তিনি মাটি, জলবায়ু আর জীবজগৎ, আদিশিলা বা জনকশিলা আর সময়, এই চারটা নিয়ন্ত্রকের কথা বলেছিলেন বা মৃত্তিকা সৃষ্টির জন্য চারটা নিয়ন্ত্রক কার্যকারী ভূমিকা করে থাকে। এটা 1889 খ্রিস্টাব্দে মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ এটা বলেছিলেন। তিনি রাশিয়ার ছিলেন। তার পরবর্তী সময় 1958 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী, ভূবিজ্ঞানী বা মৃত্তিকা বিজ্ঞানী জেনির মতে তিনি মৃত্তিকা সৃষ্টির ওই চারটার বদলে পাঁচটা নিয়ন্ত্রকের কথা বলেছিলেন। সেগুলি ছিল কি জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা, সময়। তো তিনি এটা একটা সমীকরণের সাহায্যে দেখেছেন। S ইকুয়াল F ক্লাইমেট CLORPT। এখানে S সমান সয়েল মানে মাটি, F সমান ফ্যাকশন মানে কার্যকরণ, CL বলতে ক্লাইমেট জলবায়ু, O বলতে অর্গানিজম জীবজগৎ, আর R বলতে রিলিফ বা ভূপ্রকৃতি, B বলতে প্যারেন্ট রক বা আদিশিলা বা জনকশিলা, আর T বলতে টাইম সময়। এই পাঁচটা নিয়ন্ত্রকের উপর নির্ভর করে যিনি বলেছেন মৃত্তিকাগুলি সৃষ্টি হয়ে থাকে। এই মৃত্তিকা সৃষ্টির পাঁচটি উপাদানের মধ্যে ক্লাইমেট আর অর্গানিজম বা জীবজগৎকে তিনি বলেছিলেন সক্রিয় উপাদান, আর বাকি যে তিনটা আছে এই তিনটাকে তিনি বলেছিলেন নিষ্ক্রিয় উপাদান।
নিষ্ক্রিয় উপাদান। সক্রিয় মানে মৃত্তিকা সৃষ্টিতে বা মৃত্তিকা গঠনে ক্লাইমেট বা জলবায়ু, অর্গানিজম বা জীবজগতের ভূমিকা বা প্রভাব সব থেকে বেশি, এই জন্য এদেরকে বলা হয় সক্রিয় উপাদান। আর রক রিলিফ, প্যারেন্ট রক আর টাইম অর্থাৎ ভূপ্রকৃতি আদি শিলার সময় এই তিনটা নিয়ন্ত্রকের ভূমিকা এদের তুলনায় কম বা সামান্য, এজন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় উপাদান। তাহলে আমরা পেয়ে গেলাম কি মৃত্তিকা যিনি এটার পাঁচটার কথা বলেছিলেন, তার মধ্যে দুটো সক্রিয় উপাদান ক্লাইমেট আর আর পি টি এটা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। এই পাঁচটা নিয়ন্ত্রক কিভাবে মৃত্তিকা সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করেছিল আমরা সংক্ষেপে একটু জেনে নেব। নাম্বার 1 সিএল মানে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু। তো জলবায়ু মৃত্তিকা সৃষ্টিতে কিভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমরা জানবো। জলবায়ু কিভাবে মৃত্তিকা সৃষ্টিতে, তো জলবায়ু এখানে দুটো উপাদান, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে তাপমাত্রা। জলবায়ু দুটো উপাদান, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত, তাহলে উষ্ণতা আর বৃষ্টিপাত হলো মৃত্তিকা গঠনের দুটি জলবায়ুর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। উষ্ণতা আর বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই জায়গাগুলোতে রাসায়নিক আবহবিকার বা যান্ত্রিক রাসায়নিক আবহবিকার আর যান্ত্রিক আবহবিকার অধিক হয়ে থাকে, ফলে শিলাগুলো কি হয় চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে যাওয়ার ফলে ওর উপরে বিভিন্ন ধরনের উদ্ভিদ আর প্রাণী অর্থাৎ জৈব পদার্থগুলো মিশ্রিত হয়ে মৃত্তিকা গঠন দ্রুত হয়ে থাকে। তাহলে আমরা জানবো কি উষ্ণতা বা তাপমাত্রা কিভাবে একটা জায়গা বৃষ্টিপাত কিভাবে একটা জায়গা মৃত্তিকার গঠনের ভূমিকা গ্রহণ করে থাকে। বৃষ্টিপাত যদি অধিক হয় বা বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই জায়গাতে রাসায়নিক আবহবিকার বা রাসায়নিক বিক্রিয়াটা বেশি হয়, ফলে শিলাগুলি সহজেই বিয়োজিত হয়ে যায়। সহজে যেহেতু বৃষ্টিপাত বেশি হওয়ার ফলে শিলাগুলি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায়, ফলে ওই জায়গার বা ওই স্থানের মৃত্তিকাগুলোতে কাদার পরিমাণটা বেশি থাকে। উষ্ণতা বা বৃষ্টিপাতের জন্য কি করে কাদার পরিমাণটা বেশি থাকে ওই অঞ্চলগুলোতে, কাদার পরিমাণ গুলো বেশি হয়ে থাকে। তাহলে মৃত্তিকা সৃষ্টির একটা উপাদান। আর্দ্রতা দেখা গেছে কি আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলগুলোতে যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ওই সমস্ত জায়গাগুলোতেই যেহেতু রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায় বৃষ্টিপাতের জন্য, ফলে অঞ্চলের শিলাগুলি কাকরগুলো যখন বিয়োজিত হয়ে যায় তখন একটা কাদার পরিমাণগুলো বেশি থাকে, ফলে অঞ্চলের মৃত্তিকাতে কাদার পরিমাণ বেশি হয়ে থাকে। আবার যদি বৃষ্টিপাত অধিক হয় তাহলে মৃত্তিকার কিন্তু তিনটা স্তর হয়, এ বি আর সি। কাদার পরিমাণ বেশি হলে বৃষ্টিপাত অধিক যদি বৃষ্টিপাতের পরিমাণ হয় তাহলে মৃত্তিকার উপরে স্তর থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি পদার্থগুলি ধৌত বা ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে উপরের স্তর থেকে নিচের স্তরগুলোর দিকে চলে আসে, ফলে ওই জায়গাতে কি হয় আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। আম্লিক মৃত্তিকার অর্থাৎ এটা যখন অপসারিত হয়ে যায়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম গুলো যখন অপসারিত হয়ে যায় অধিক বৃষ্টিপাতের জন্য, ভৌত পরীক্ষার জন্য, ফলে ওই খনিজ পদার্থগুলো বিহীন এবং আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। আবার যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ কম, ওই জায়গা বা ওই অঞ্চলগুলোতে বা ওই অঞ্চলের মৃত্তিকার উপরগুলোতে ক্যালসিয়াম, পটাশিয়াম অর্থাৎ ক্ষারকীয় পদার্থগুলো থেকে যায়, ফলে মৃত্তিকার ওই উপরের স্তরগুলোতে ক্ষারকীয় পদার্থের পরিমাণটা বেশি থাকে। এটা হলো শুষ্ক অঞ্চলের প্রক্রিয়া। এবার বৃষ্টিপাতের পরিমাণ যদি অধিক হয় তাহলে যে সমস্ত পদার্থগুলো জৈব কণা, সূক্ষ্ম কণা, বিয়োজিত পদার্থগুলো যখন বৃষ্টিপাতের জন্য হওয়ার জন্য নিচের দিকে চলে যায়, ভিতরের দিকে প্রবেশ করতে থাকে অধিক বৃষ্টিপাতের ফলে, ফলে ওই অঞ্চলের মৃত্তিকাটার আবার গভীরতাটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কোন একটা জায়গায় আবার মৃত্তিকার গভীরতাও নির্ভর করে বৃষ্টিপাতের উপর নির্ভর করে। তো কোন একটা জায়গাতে অধিক যদি বৃষ্টিপাতের পরিমাণ যদি অধিক হয়ে যায় তাহলে ওই জায়গাতে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ অধিক হওয়ার জন্য ওই ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি পদার্থগুলি মৃত্তিকার উপরে স্তর থেকে ধুয়ে নিচের দিকে চলে যায় লিচিং পদ্ধতিতে, ফলে মৃত্তিকার উপরে অ্যালুমিনিয়াম আর ফেরাস অর্থাৎ লোহা দুটো পদার্থ বেশি থেকে যায়।
এই লোহা আর অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মৃত্তিকাগুলোকে বলা হয় পেডালফার মৃত্তিকা, যেমন ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। আবার কোন একটা জায়গাতে যদি বৃষ্টিপাতের পরিমাণ কম হয় আর বাষ্পীভবনের পরিমাণটা বেশি হয়, তাহলে ওই অঞ্চল থেকে কি করে জলগুলো বাষ্পীভূত হয়ে চলে যায়, ফলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি পদার্থগুলি থেকে যায়। থেকে যাওয়ার ফলে ওই অঞ্চলে ক্ষারকীয় চুনময় সমৃদ্ধ বা ক্ষারকীয় মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত মৃত্তিকার সৃষ্টিকে প্রভাবিত করে থাকে। ফলে মৃত্তিকাগুলো বিভিন্ন ভাবে গভীরতা, কাদার পরিমাণ, বৃষ্টিপাতের জন্যই মৃত্তিকার গভীরতা, কাদার পরিমাণ, তারপরে তোমার পেডালফার মৃত্তিকা বা আম্লিক মৃত্তিকা, তারপরে ক্ষারকীয় মৃত্তিকা বা পেডোকাল মৃত্তিকা মানে চান্নজ মৃত্তিকা ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে। এবার তাপমাত্রাটা কি বলছে, তাপমাত্রাও মৃত্তিকা গঠনে বা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। তাপমাত্রার যদি পরিমাণ যদি বেশি হয় কোনো একটা জায়গাতে, তাহলে ওই জায়গাতে কি হয়, তাপমাত্রার পরিমাণ বেশি হলে শিলাগুলি বেশি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির অধিক গভীর পর্যন্ত যেতে পারে, মাটির অধিক গভীর পর্যন্ত যেতে পারে। ফলে ওই অঞ্চলের বেশি গভীরতা পর্যন্ত জায়গাগুলোতে কি হয়, রেগলিতের সৃষ্টি হতে পারে। ফলে অঞ্চলের মৃত্তিকাগুলো গভীরতা বেশি হয়ে থাকে। তো একজন বিজ্ঞানী আছে ভ্যান ক্রাফট, তাপমাত্রা বৃদ্ধিতে আছে ভ্যান হক 1884 সালে বলেছিলেন কি কোন একটা জায়গা বা কোন একটা স্থানের তাপমাত্রা যদি বেড়ে যায় 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই অঞ্চলের মৃত্তিকা গঠনের হারটা আগের তুলনায় 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। এই জন্যই শীত প্রধান অঞ্চলের তুলনায় যেহেতু আর্দ্র বা ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রার পরিমাণ বেশি থাকে, ফলে আর্দ্র বা ক্রান্তীয় অঞ্চলগুলোতে মৃত্তিকা গঠনের হার দ্রুত হয়। আর শীত প্রধান অঞ্চলগুলোতে যেহেতু তাপমাত্রা কম থাকে, মৃত্তিকা গঠনের হার ধীর হয়ে থাকে। আবার এই মৃত্তিকাতে যে তাপমাত্রার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে মৃত্তিকাতে আবার বলছে কি জৈব পদার্থের পরিমাণগুলো বেড়ে যায়। ফলে মৃত্তিকাতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যেহেতু তাপমাত্রার পরিমাণ বেড়ে যায়, তাপমাত্রার পরিমাণ বাড়লে শিলাগুলো যখন আবার বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে যাওয়ার ফলে কি হয়, ওই জায়গাগুলোতে তাপমাত্রা বেড়ে বিয়োজিত হয়ে যাওয়ার ফলে ওই জায়গাগুলোতে কাদা জাতীয় পদার্থ, কেওলিনাইট, ইলাইট, মন্টোমোরিলাইট, ভার্মিকুলাইট ইত্যাদি পদার্থের পরিমাণগুলো বেড়ে যায়। আবার এই তাপমাত্রার উপর নির্ভর করে মরু অঞ্চলগুলোতে লবণের পরিমাণ অধিক থাকে, ফলে ওই জায়গাগুলোতে লবণ সমৃদ্ধ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। এটা কি ছিল তোমার ক্লাইমেট বা জলবায়ুর উপর কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় এটা নির্ভর করে। এবার দ্বিতীয় নম্বর যেটা পার্ট আসছে সেটা হচ্ছে জীবজগৎ বা অর্গানিজম, অর্থাৎ জীবজগৎ বা অর্গানিজম কিভাবে মৃত্তিকা গঠনে সহযোগিতা করে থাকে বা নিয়ন্ত্রকটা কি। তো কোনো একটা জায়গা বা কোনো একটা অঞ্চলে জীবজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্তিকা গঠনে সহযোগিতা করে থাকে। তো বিভিন্ন ধরনের উদ্ভিদ আর প্রাণীর যে দেহাবশেষগুলি থাকে, ওই দেহাবশেষগুলি যখন বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে গেলে কি হয়, একটা উদ্ভিদ আবরণের সৃষ্টি হয়, কালো চর্চাতে মানে হিউমাসের পরিণত হয়ে যায়। ওই হিউমাস সমৃদ্ধ মৃত্তিকাটা খুবই উর্বর হয়। আর যদি কোনো একটা জায়গা বা কোনো একটা অঞ্চলের মৃত্তিকাতে হিউমাসের পরিমাণ বেশি থাকে, তাহলে তার জল ধারণ ক্ষমতাটাও বেশি থাকে, বেশি হয়ে যায়। আর হিউমাসের পরিমাণ কম হয়ে গেলে আবার জল ধারণ ক্ষমতা হয় না। এভাবে প্রেরি বা তৃণভূমি অঞ্চলগুলোতে চুনময় মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। ওই সমস্ত পদার্থগুলো বিয়োজিত হিউমাস সৃষ্টি হওয়ার ফলে। হিউমাস হচ্ছে একটা কালো চটচটে পদার্থ, পরবর্তীতে পরে আলোচনা করব সামনে। এবার জৈব যদি কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানের মৃত্তিকাতে জৈবের পদার্থের পরিমাণ বেশি থাকে, মানে প্রাণী আর উদ্ভিদের পরিমাণের পদার্থগুলো, তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাটা হয় কি কালো রঙের হয়ে থাকে। আবার 3 নম্বর হচ্ছে কি যে সমস্ত প্রাণীগুলো মাটিতে বসবাস করে, কেঁচো, ছুঁচো, পোকা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণীগুলো আছে, পিঁপড়ে আছে, এরা যখন থাকে তখন অঞ্চলের মাটিগুলোকে কি করে, আবহবিকারে সহযোগিতা করে দেয়। মাটিগুলো আলগা হয়ে যায়, বায়ু চলাচল করতে বেশি পারে।
এবার যে কেঁচো রয়েছে, কেঁচোতে আছে তোমার নাইট্রোজেন আর ক্যালসিয়াম সমৃদ্ধ কেঁচোর মল, ফলে কেঁচো সমৃদ্ধ মৃত্তিকা কি হয়, উর্বর হয়। এজন্য কেঁচোকে আবার অনেক সময় বলা হয়ে থাকে কৃষকের বন্ধু। তাহলে জীবজগৎ বিভিন্নভাবে মিশ্রিত হয়ে হিউমাসের সৃষ্টি করার ফলে মৃত্তিকা গঠনে সহযোগিতা করে। রিলিফ কি, ভূপ্রকৃতি কোন একটা জায়গা বা কোন একটা স্থানে মৃত্তিকা গঠনে সৃষ্টি করে। ভূপ্রকৃতি যদি কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলে শতকরা 16 ভাগ ঢাল থাকে, মৃত্তিকা ঢাল, তাহলে ওই জায়গাটাতে কি হয়, মৃত্তিকা গঠনের জন্য উপযুক্ত নয়। ফলে 16 ভাগ বা খাড়া ঢালযুক্ত অঞ্চলগুলোতে যে সমস্ত জায়গাতে আছে মৃত্তিকার স্তরটা পাতলা হয়, মৃত্তিকা গঠিত ভালোভাবে হতে পারে না। পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে এটা লক্ষ্য করা যায়। দ্বিতীয় হচ্ছে যে ঢাল যদি 8 থেকে 16 ভাগ থাকে, তাহলে ওই অঞ্চলে মাঝারি ধরনের মৃত্তিকা বা মৃত্তিকার গভীরতাটা মাঝারি ধরনের হয়ে থাকে, যেহেতু ঢালের পরিমাণটা 8 থেকে 16, তো ওই জায়গাগুলোতে প্রায় 50 থেকে 100 সেমির মতো বৃষ্টিপাত সেমি হয়ে থাকে, 50 থেকে 100 সেমি। আর যেগুলোতে 16 ভাগ গুলোতে ছিল প্রায় 100 সেমির মতন মৃত্তিকার গভীরতাটা থাকে। আর মাঝারি জায়গাগুলোতে থাকে 50 থেকে 100 সেমি পর্যন্ত মৃত্তিকাগুলো সৃষ্টি হয়ে থাকে। আবার যে সমস্ত জায়গাগুলোতে ভূমি ঢাল 8 ভাগের কম, ওই সমস্ত জায়গাগুলোতে মৃত্তিকাগুলো যেহেতু ঢাল কম, ফলে ওই জায়গাতে আবহাওয়া বিকার, চূর্ণ বিজিত হয়, সবকিছু সুযোগ সুবিধা বেশি থাকে, ফলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো গভীর যুক্ত হয়ে থাকে, অর্থাৎ সমভূমি অঞ্চলের দিকে মৃত্তিকাগুলোকে নির্দেশ করে থাকে। তাহলে পাহাড় বা পার্বত্য অঞ্চলে মৃত্তিকার ঢালের জন্য পাতলা হয়, গভীরতা বেশি থাকে না। মাঝামাঝি অঞ্চলে 6 থেকে 8 ভাগ বালভূমি অঞ্চলগুলোতে মাঝারি ধরনের গভীরতা বিশিষ্ট মৃত্তিকা দেখা যায়, আর 8 ভাগগুলোতে গভীর মৃত্তিকা দেখা যায়। আবার পাহাড় পর্বত অঞ্চলে ধরে নিলাম এটা একটা পাহাড়, তাহলে এটা উত্তর, আর এটা হচ্ছে উত্তরের দিকে ঢাল, আর এটা হচ্ছে দক্ষিণ দিকে ঢাল। তাহলে সূর্যালোক পাহাড়ের যে ঢালের দিকে পড়বে আর যে ঢালের দিকে পড়বে না, সেখানে মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়াটা হয়ে থাকে, দু রকমের হয়ে থাকে। সুইজারল্যান্ডের যে পর্বতগুলো রয়েছে, পর্বতের উত্তর ঢালে সূর্যালোক যেহেতু পায় না, তাপমাত্রা কম, ফলে ওই জায়গাগুলোতে শীতল অঞ্চলগুলোতে পর্জল জাতীয় মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে, যেটা আম্লিক মৃত্তিকা। আবার দক্ষিণ দিকে যেহেতু সূর্যালোক পায়, সূর্যালোক পাওয়ার ফলে কার্যকলাপটা বৃদ্ধি হয়, ফলে ওই জায়গাগুলোতে চুনময় মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। তাহলে ঢাল আমরা পেয়ে গেলাম, রিলিফ কিভাবে মৃত্তিকা গঠন করে থাকে সে সম্পর্কে আমরা জেনে গেলাম। 3 নম্বর হয়ে গেল। এবার 4 বলছে প্যারেন্ট রক বা আদি শিলা। তাহলে প্যারেন্ট রক বা আদি শিলা কিভাবে কোন একটা জায়গা বা অঞ্চলের মৃত্তিকা। প্যারেন্ট রক বা আদি শিলা কাকে বলা হয়, যে শিলার উপরে মৃত্তিকা গঠিত হয় ওই শিলাকে বলা হয় প্যারেন্ট বা আদি প্যারেন্ট রক বা আদি শিলা বা জনক শিলা। যে সমস্ত সেই শিলাগুলো গ্রানাইটও হতে পারে, গ্নিসও হতে পারে, আবার ব্যাসাল্ট হতে পারে, ডলারাইটও হতে পারে। তো কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলের মৃত্তিকাগুলো, শিলাগুলো যদি গ্রানাইট বা নিস হয়, তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো হয় আম্লিক ধর্মী। আম্লিক ধর্মী মানে তোমার কি বলে, বালির পরিমাণটা বেশি থাকে, আর খনিজ পদার্থ ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদির পরিমাণগুলো কম থাকে। তাহলে কোন একটা জায়গাতে গ্রানাইট আর নিস শিলা গঠিত হলে ওই সমস্ত জায়গার মৃত্তিকাটা আম্লিক প্রকৃতির হয়ে থাকে। আবার কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলের মৃত্তিকা যদি ব্যাসাল্ট বা ডলারাইট জাতীয় শিলা হয়, তাহলে অঞ্চলের মৃত্তিকাটা কি হয়, তোমার ক্ষারকীয় প্রকৃতির হয়ে থাকে। তাহলে মৃত্তিকা আমরা দেখে গেলাম কোন প্রকার ভৌত আর রাসায়নিক ধর্ম বিশিষ্ট হয়ে গেল। এবার মৃত্তিকার রং নির্ধারণেও কিন্তু শিলার গুরুত্বপূর্ণ ভূমিকা বা খনিজের গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা জায়গার শিলাতে লোহা আর ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি থাকে, তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাটা হয় লাল রঙের হয়। আবার কোনো একটা জায়গার শিলার খনিজ পদার্থ কর্জাইট বেশি থাকে, তাহলে ধূসর রঙের মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। আবার কোনো একটা জায়গাতে যদি চুন জাতীয় পদার্থগুলো বেশি থাকে, তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো কি ধরনের হয়ে থাকে, রেঞ্জিনা মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। ধূসর রঙের রেঞ্জিনা মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। এগুলো ছিল কি প্যারেন্ট রক। তাহলে টাইম কি, টাইম বলতে সময়, আবহবিক কার্য ঘটবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো মৃত্তিকা একটা সৃষ্টির জন্য একটা সুনির্দিষ্ট সময় লেগে যায়। কিন্তু একটা মৃত্তিকা কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলের মৃত্তিকা
মৃত্তিকা পরিণত অপরিণত ইত্যাদি ধরনের হয়। পরিণত মৃত্তিকা বলতে বোঝায় মৃত্তিকাগুলো যখন সৃষ্টি হয় উপর থেকে নিচের স্তরে কয়েকটা স্তর বা ভাগ লক্ষ্য করা যায় এ বি সি। তো কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলের মৃত্তিকা যদি এ বি সি তিনটা স্তরে স্পষ্টভাবে বোঝা যায় তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাকে বলা হয় পরিণত মৃত্তিকা। আর যেসব মৃত্তিকাতে তিনটা স্তর গঠিত হয় না ওই অঞ্চলের মৃত্তিকাগুলোকে বলা হয় অপরিণত মৃত্তিকা। তাহলে কোন একটা জায়গা বা কোন একটা অঞ্চলে হিসাব করে দেখা গেছে কি 2 থেকে 2.5 সেন্টিমিটার মৃত্তিকা গভীরতা সৃষ্টি হওয়ার জন্য প্রায় কয়েকশো বছর লেগে যায়, প্রায় কয়েকশো বছর লেগে যায়। আবার কোন একটা জায়গাতে পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে প্রায় কয়েক হাজার বছর লেগে যায়। তাহলে মৃত্তিকাগুলো সৃষ্টি হওয়ার জন্য দীর্ঘ সময় ব্যাপী প্রয়োজন। তাহলে এ বি সি ইত্যাদি স্তরগুলো গঠিত হওয়ার জন্য মৃত্তিকা সৃষ্টি হওয়ার জন্য বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন। যেহেতু আর্দ্র ক্রান্তীয় বা নিরক্ষ অঞ্চলে উষ্ণতা আর বৃষ্টিপাত দুটোই বেশি, ফলে যেহেতু ওখানে রাসায়নিক আর বিয়োজন প্রক্রিয়াগুলো দ্রুত হয়, ফলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো খুব তাড়াতাড়ি গঠিত হয়ে যায়। যদি শিলাগুলো যদি তোমার আম্লিক শিলা, গ্রানাইট, নিজ শিলা দ্বারা গঠিত হয় তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাটা গঠনের হার আবার দ্রুত হয়। আবার যদি ব্যাসাল্ট শিলা হয় অপরিবেশ্য তাহলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো গঠিত হতে দীর্ঘ সময় লেগে যায়। তাহলে এই পাঁচটা প্রকারের মধ্যে আমরা জানতে পারলাম ক্লাইমেট, জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদি শিলার সময় মৃত্তিকা সৃষ্টিতে নিয়ন্ত্রক বা প্রভাব বিস্তার করে থাকে। আমরা প্রধান কয়েকটা মৃত্তিকা এবার দেখব। ল্যাটেরাইট সৃষ্টির পদ্ধতি হচ্ছে জারণ আর্দ্র বিশ্লেষণ, আবহবিকারের পদ্ধতি, আর মৃত্তিকার সৃষ্টির পদ্ধতি নাম হচ্ছে ল্যাটেরাইজেশন। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে আর ল্যাটেরাইজেশন? তো কোন ল্যাটেরাইজেশন ল্যাটিন একটা শব্দ লেটার থেকে ভিক বা ল্যাটেরাইজেশন কথাটা এসেছে, অর্থাৎ যে সমস্ত মৃত্তিকা ইটের মতো লাল শক্ত এই সমস্ত মৃত্তিকাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। পৃথিবীর উষ্ণ আর্দ্র আর ক্রান্তীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। আর এই ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ল্যাটেরাইজেশন। তো পৃথিবীর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলগুলোতে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলগুলোতে যে সমস্ত জায়গাতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি এবং উষ্ণতা থাকে বার্ষিক 25 সেন্টিমিটার, ওই সমস্ত জায়গা বা ওই জায়গাগুলোতে উষ্ণতা বা তাপমাত্রা আর বৃষ্টিপাত দুটোই অধিক থাকার জন্য ওখানে ধৌত প্রক্রিয়াটা অধিক কার্যকারী হয়ে থাকে। ফলে ওই অঞ্চলে যেহেতু ধৌত প্রক্রিয়াগুলো কার্যকারী হয়ে থাকে, তো ফলে ওখানে যে আদি শিলা বা জনক শিলা সমৃদ্ধ স্থানে ল্যাটেরাইজেশন প্রক্রিয়াটি অধিক কার্যকারিতা হয়ে থাকে। আর উষ্ণতা বেশি হওয়ার জন্য আর বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য ওখানে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা ধৌত প্রক্রিয়া, দুটো অধিক পরিমাণে থাকে। ফলে মৃত্তিকার যদি আমি তিনটা স্তর ধরে নিই এ বি সি, তাহলে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরের স্তর থেকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি পদার্থগুলি লিচিং প্রক্রিয়ার দ্বারা মৃত্তিকার বি স্তর বা নিচের স্তরের দিকে চলে যায়। তাহলে উপরের স্তর যখন চলে যায় ফলে অঞ্চলের মৃত্তিকাগুলো খনিজ শূন্য হয়ে যায়, তা ক্ষারকীয় পদার্থগুলো যেহেতু অপসারিত হয় ফলে আম্লিক ধর্মী হয়ে পড়ে, ফলে অঞ্চলে আম্লিক মৃত্তিকা গঠিত হয়ে থাকে। ওই পদার্থগুলো যেহেতু নিচের দিকে চলে যায় ফলে মৃত্তিকার উপরের স্তরগুলোতে লোহা আর অ্যালুমিনিয়াম এই পদার্থগুলো, ম্যাঙ্গানিজ ইত্যাদি পদার্থ, অ্যালুমিনিয়াম আর লোহা ইত্যাদি পদার্থগুলো থেকে যায়। পদার্থগুলো থেকে যাওয়ার ফলে ওই অঞ্চলের উপরের স্তরে সেস্কুই অক্সাইড রূপে থেকে যাওয়ার ফলে ওই অঞ্চলে একটা শক্ত বা কঠিন আবরণের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ডিরি ক্রাস্ট। এই ডিরি ক্রাস্ট বা কঠিন ত্বকটা আবার বর্ষাকালে কি থাকে, ভিজে থাকে, আর্দ্র ভিজে থকথকে থাকে। কিন্তু বর্ষাকালের পর যখন ঋতু আসে, গ্রীষ্ম বর্ষা অন্যান্য সময়, বর্ষাকাল ছাড়া অন্যান্য শুষ্ক ঋতুগুলোতে কি হয়, ভৌম জলটা যখন নিচের দিকে নেমে যায় তখন ওই অঞ্চলে আবার শক্ত একটা কঠিন তাপটা বা ডিরি ক্রাস্টটা গঠিত হয়ে থাকে। তাহলে অঞ্চলে যে মৃত্তিকাটা সৃষ্টি হলো, যেহেতু লোহা আর অ্যালুমিনিয়াম বেশি থাকে সেজন্য মৃত্তিকার রংটা কি ধরনের হয়ে থাকে, লাল রঙের হয়ে থাকে, অর্থাৎ লাল রঙের মৃত্তিকাকেই বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে জারণ আর আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াতে হয়ে থাকে। জারণ মানে অক্সিজেন, লোহা আর অ্যালুমিনিয়াম থাকলে অক্সিজেনের পরিমাণগুলো বেশি হয়ে থাকে। দ্বিতীয় নম্বর আসছে একটা মৃত্তিকার নাম হচ্ছে পর্যায়।
সৃষ্টির নাম হচ্ছে পর্যালাইজেশন। তাহলে পর্যালাইজেশন আবহবিকারের পদ্ধতি হচ্ছে চিলেশন। চিলেশন হচ্ছে এমন একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার দ্বারা যে কোনো জৈব অম্লদ্রব্যগুলো কি করে, তোমার খনিজ আয়নের সঙ্গে জটিল বিক্রিয়ার মাধ্যমে দ্রাব্য যৌগে পরিণত হয়ে যায়। তাহলে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে যে সমস্ত জায়গাতে পাইন ফার বা সরলবৃক্ষ উদ্ভিদগুলো আছে, ওই জায়গাগুলোতে চিলেশন প্রক্রিয়াটা অধিক কার্যকরী হয়ে থাকে। তাহলে পর্জল হচ্ছে রুশ একটা শব্দ, জোলা কথার অর্থ হলো ছাই বা ধূসর। তাহলে সরলবর্গীয় অঞ্চলগুলোতে, শীতল প্রধান অঞ্চলগুলোতে, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে, পাইন ফার স্প্রুচ অর্থাৎ সরলবৃক্ষ বৃক্ষ সমৃদ্ধ অঞ্চলগুলোতে যে মৃত্তিকাটার সৃষ্টি হয়, ওই মৃত্তিকাটাকে বলা হয় ছাই বা ধূসর রঙের মৃত্তিকা, পর্জল মৃত্তিকা। আর পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হয় পর্যালাইজেশন। তাহলে আমরা জেনে গেলাম কি পর্জল মৃত্তিকা কি, পর্যালাইজেশন কি, পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এখানেও আবার কি হয়, যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণগুলো সামান্য থাকলে সারা বছর আর্দ্র বা ভিজে থাকে উপরের অংশটা, এই অঞ্চল থেকে কি করে ধৌত প্রক্রিয়া হয়। সারা বছর ভিজে আর্দ্র থাকে, তো ধৌত প্রক্রিয়া হওয়ার জন্য ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি পদার্থগুলো মৃত্তিকার বি স্তরের দিকে চলে আসে, নিচের স্তরে নেমে যায়। নেমে যাওয়ার ফলে একটা দ্রবণীয় পদার্থগুলো কিসে পরিণত হয়ে যায়, একটা শক্ত অদ্রবণীয় কঠিন পদার্থে পরিণত হয়, যেটার নাম বলা হয় হার্ড প্যান বা দ্রবণ প্যান। এবার যেটা 3 নম্বর আসছে, একটা মৃত্তিকা হচ্ছে চার্নোজেম, আর চার্নোজেম মৃত্তিকার প্রক্রিয়াটা হচ্ছে অঙ্গারযোজন, আর মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম হচ্ছে ক্যালসিফিকেশন। আমাকে জানতে হবে কি ক্যালসিফিকেশন কাকে বলে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা পরিলেখের কোন একটা স্তরে, এগুলো যে আছে এগুলো একটা পার্শ্বচিত্র বলা হয়, এগুলোকে বলা হয় পরিলেখ। এক একটাকে রং, গ্রথন, আকার, গঠন ইত্যাদি থেকে আলাদা। তো যে প্রক্রিয়া বলছে মৃত্তিকার কোন এক পরিলেখে বা স্তরে ক্যালসিয়াম সঞ্চিত হয়, ক্যালসিয়াম সঞ্চিত হয়, CaCO3 ক্যালসিয়াম কার্বন সঞ্চিত হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় ক্যালসিফিকেশন। আর এই ক্যালসিফিকেশন প্রক্রিয়াটি প্রেরি, নাতিশীতোষ্ণ, তৃণভূমি অঞ্চলে এবং মরু বা মরুপর্যায় অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, ওই জায়গাগুলোতে এই ক্যালসিফিকেশন পদ্ধতিটা অধিক কার্যকারী হয়ে থাকে। তো এই ক্যালসিফিকেশন প্রক্রিয়ার কয়েকটা বিশেষত্ব হলো কি, যখন আবহবিকার আর ক্ষয়ভবনের ফলে, তো আমরা যেটা আবহবিকার আর ক্ষয়ভবনের ফলে যখন শিলা থেকে ক্যালসিয়াম নির্গত হয়, ক্যালসিয়াম গুলো যখন নির্গত হয় তখন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ওটা কি করে, রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে যায়। ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে যায়, CaHCO3 2 টাইমস ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে যায়। এই ক্যালসিয়াম কার্বনেটটা যখন বৃষ্টির জলের মাধ্যমে বাহিত হয়ে আবার মৃত্তিকার নিচের কোন একটা স্তরে, পরিলেখের কোন একটা জায়গা বা কোন একটা স্থানে কার্যকারী বা জমা হয়ে যায়। এই জমা হয়ে যাওয়ার ফলে বৃষ্টির জল ধৌত প্রক্রিয়া হয়ে যাওয়ার ফলে, এবং ধৌত প্রক্রিয়া ঘটে, তখন ওগুলো যখন নিচের দিকে চলে যায়, তখন কি আবার নিচের যে ভূগর্ভের জল আছে ওই ভৌম জলের সঙ্গে মিশে যেতে পারে। এই জন্যই তৃণভূমি, নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, ওই জায়গা বা ওই অঞ্চলগুলোতে কি হয়, ক্যালসিফিকেশন পদ্ধতিটা অধিক কার্যকারী হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম ক্যালসিয়াম আর কার্যকারিতা যখন হয়ে গেছে তখন থাকছে, তো তৃণভূমি অঞ্চলের ক্যালসিয়াম আর ওখানে যে ঘাস আছে, এর ফলে যে পচা জৈব পদার্থের সৃষ্টি হয়, ওই পচা জৈব পদার্থগুলো মৃত্তিকার কণার সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ বা সঙ্গবদ্ধ করে নেয়, ফলে এই অঞ্চলের উপর দিয়ে বৃষ্টির জলগুলো বা মাটিগুলো নিচের দিকে যেতে থাকে না। তাহলে ক্যালসিফিকেশন প্রক্রিয়া কার্যকারী হয় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলগুলোতে, মরুপ্রায় অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, ফলে অঞ্চলে যে ঘাস, তৃণলতা ইত্যাদি থাকে, জৈব পদার্থ, ফলে একটা হিউমাসের সৃষ্টি হয়ে যায়। এর ফলে ওখানে যে মৃত্তিকাটার সৃষ্টি হয় না তৃণভূমি অঞ্চলে, ওই মৃত্তিকাটার রং হয় কালো, মৃত্তিকাটার নাম হলো চার্নোজেম।
অর্থাৎ চুন সমৃদ্ধ বা ক্যালসিটিক সমৃদ্ধিতে চুন সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই ক্ষারকীয় পদার্থগুলোকে সিলিকার পরিমাণ কম থাকার জন্য যে মৃত্তিকাটা সৃষ্টি হয় ওই মৃত্তিকাকে বলা হয় পেডোক্যালসারেটেড মৃত্তিকা, যেমন চার্নোজের মৃত্তিকা।